শুভ সকাল প্রিয় শিক্ষার্থী। আজ 23/6/2021। আমি নিত্যানন্দ কুমার বিশ্বাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আজকের এই একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। আমরা শুধুমাত্র দৃশ্যমান সম্পদের অর্থাৎ স্থায়ী সম্পদের যে অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি এবং কেন অবচয় ধার্য করা হয় সেই অধ্যায়ের অবচয় নিয়ে আমরা কথা বলব। তো আমরা জানি কোনো প্রতিষ্ঠানে যে সমস্ত সম্পত্তি থাকে এই সম্পত্তিকে স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি অর্থাৎ দৃশ্যমান সম্পত্তি, অদৃশ্যমান সম্পত্তি এবং যে প্রাকৃতিক যে সম্পত্তিটা, আমরা সাধারণত অবচয় ধার্যের সময় এই তিনটা বিষয় আমরা বিবেচনায় নিয়ে থাকি। তো আমরা আজকে সেই অষ্টম অধ্যায়ের আংশিক শুধুমাত্র স্থায়ী সম্পত্তির অবচয়ের বিষয়ে আমরা কথা বলব। তো দেখো, আমরা স্থায়ী সম্পত্তির কেন অবচয় ধরি? কোনো একটা হিসাবকাল শেষে যে স্থায়ী সম্পত্তির যে ব্যবহারজনিত যে ক্ষয়টা, সেই ক্ষয়টাকেই বলা হয় অবচয়। এটা হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে। অনুরূপভাবে যে অস্পর্শনীয় সম্পত্তি বা অলিক সম্পত্তি যেটা, সেটাকে প্রতিটা আর্থিক বছরে যতটুকু পর্যন্ত ব্যবহার করা হয় বা অবলোকন করা হয় সেখানে আমরা বলি অবলোকন। আর যেখানে প্রাকৃতিক সম্পদ, আমরা তখন সেই সম্পত্তিটাকে একটা আর্থিক বছরে যতটুকু ব্যবহার করি সেটাকে বলা হয় আমরা যে নিঃশেষ করি। অর্থাৎ প্রকৃতি থেকে যে সম্পত্তি আমরা প্রত্যেক বছরে আহরণ করি একটা আর্থিক বছরে, সেটা হচ্ছে নিঃশেষ করো। তো আমরা এই অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, ক্রমহ্রাস জের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, বার্ষিক বৃদ্ধি পদ্ধতি, যন্ত্রঘণ্টা হার পদ্ধতি বা উৎপাদন ভিত্তিক, এইরকম অনেকগুলো পদ্ধতি আছে। তো আজকে আমরা শুধুমাত্র স্থায়ী সম্পত্তি সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করা হয় সেই বিষয়ের উপর আমরা একটা অঙ্ক করব। তো এই অবচয়টা আমরা একটা নির্দিষ্ট অর্থাৎ একটা আর্থিক বছরে আমরা আর্থিক বিবরণীতে যে আয় বিবরণীতে ডেবিট দিকে খরচ হিসেবে দেখিয়ে আমরা সেই বছরের হিসাবটা প্রস্তুত করি। এই স্থায়ী সম্পত্তির যে ব্যবহারজনিত যতটুকু হয় সেটি হচ্ছে সেই বছরের অবচয়। তো আমরা আজকে একটা অঙ্ক করব যেখানে আমরা স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের কথা বলা আছে। আমরা এমন একটা অঙ্ক করব। তা তোমরা সবাই একটু মন দিবা যে আমি বোর্ডে একটা অঙ্ক দেখো তোমাদের দেখাচ্ছি। জনাব আলম অ্যান্ড কোম্পানি 2018 সালে 1 জানুয়ারি তারিখে 70,000 টাকার একটি যন্ত্র ক্রয় করে। ভগ্নাবশেষ মূল্য নেই মনে করে উক্ত সম্পত্তির উপর বার্ষিক 10% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত। অর্থাৎ 2018 সালে জানুয়ারির 1 তারিখে 70,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এই সব যন্ত্রপাতির ভগ্নাবশেষ কোনো মূল্য নাই। এই ভগ্নাবশেষ মূল্য কি, এটা একটু আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি।
যেমন আমরা কোনো সম্পত্তি যখন ক্রয় করি, স্থায়ী সম্পত্তি, সেই সম্পত্তি যদি আমার আনুমানিক আয়ুষ্কাল 10 বছর হয়, সেই 10 বছর পর যতটুকু অবশিষ্ট থাকে সেইটুকু বিক্রি করে যেটা পাওয়া যায় সেইটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। তো এই যে ভগ্নাবশেষ মূল্য, এখানে এই যন্ত্রপাতিটার কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। তো এখন দেখো আমাকে পদে বলেছে বার্ষিক অবচয় নির্ণয় করে। তাহলে আমরা বলেছিলাম কি, স্থায়ী সম্পত্তির যে ব্যবহারজনিত ক্ষয়, সেই ব্যবহারজনিত ক্ষয় এখানে কি বলা আছে, যে প্রত্যেক বছরে 10% হারে ক্ষয় হবে সম্পত্তিটা। তাহলে ওই স্থায়ী সম্পত্তিটা প্রতি বছরে 10% হারে ক্ষয় হবে। তাহলে আমরা ওই সম্পত্তিটা কিনেছিল 70,000 টাকা। তাহলে 70,000-এর যদি 10% করা হয়, তাহলে একটা আর্থিক বছরে আমি অবচয় পেয়ে যাব। তো আমাকে এখানে বলেছে বার্ষিক অবচয় নির্ণয় করো। তাহলে দেখো বার্ষিক অবচয় সমান ক্রয় মূল্য গুণ অবচয়ের শতকরা হার। এখানে দেখো আমার অবচয়ের শতকরা হার দেওয়া আছে 10% আর ক্রয় মূল্য দেওয়া আছে 70,000। তাহলে আমি মান পাই 70,000 গুণ 10% সমান 7,000 টাকা। তাহলে এই যে 70,000 টাকার যে যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছিল, এর বার্ষিক যে ব্যবহারজনিত ক্ষয়, অর্থাৎ একটা আর্থিক বছরের যে অবচয়, সেই অবচয়ের পরিমাণ হলো 7,000 টাকা। এটা হচ্ছে আমার ক্রয়ের উত্তর। আমরা সবাই জানি ক সমান আমাদের 2 নম্বরের কাজ। তো এই হচ্ছে আমার ক্রয়ের উত্তর। এরপর খতে দেখা বলা আছে প্রথম 2 বছরের জাবেদা বাকিরা দেখা। খতে হচ্ছে আমার প্রথম 2 বছরে জাবেদা দাখিলা দেখাও, আর গতে বলা ছিল অবচয় হিসাব প্রস্তুত করো এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তাহলে যেহেতু আমার পুঞ্জীভূত অবচয় আছে, তাহলে চলতি বছরের অবচয়টাকে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাবে স্থানান্তর করতে হবে। তো দেখো আমাদের জাবেদার যথারীতি একই ঘর, তারিখ, বিবরণ, প্রতি পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে জনাব আলমের জাবেদা দাখিলা। দেখো সম্পত্তিটা ক্রয় করেছে জানুয়ারি 1 তারিখে। তাহলে 2018 জানুয়ারি 1 যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন এখানে তুমি যন্ত্রপাতি হিসাব আর নগদান না লিখে ব্যাংক হিসাবও লিখতে পারো। এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, আমি নগদ লিখেছি। তুমি যদি মনে করো আমি ব্যাংক হিসাব লিখবো, তাও লিখতে পারো। তো দেখো 70,000 টাকা দিয়ে যন্ত্রপাতি কিনেছে, এই সেই 70,000 টাকাকে আমি হিসাবভুক্ত করলাম। অর্থাৎ ওই প্রতিষ্ঠানে 2018 সালে স্থায়ী সম্পত্তি 70,000 টাকা। এবার দেখো 31শে ডিসেম্বর আর্থিক বছর শেষ হয়, অর্থাৎ হিসাবকাল 31শে ডিসেম্বরে করা হয়। তাহলে আমার ডিসেম্বর 31, এখানে তারিখ একটু খেয়াল করবা তোমরা, কারণ এখানে তারিখ অনেক সময় আমরা দেখে থাকি যে ভুল হয়ে যায়। তোমরা ওই উপরের তারিখটা 31শে ডিসেম্বর দাও, অথবা ওইটা জানুয়ারি 1 দিলে পরেরটা 31শে জানুয়ারি দিয়ে দাও। এরকম অনেকে ভুল করে থাকে, একটু খেয়াল করবা যে আমার হিসাবকাল শেষ আছে কত তারিখ, সেই তারিখটা পরে। তাহলে দেখো অবচয় হিসাব দেবে আর পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত মানে কি, সঞ্চিতি বা অবচয় সঞ্চিতি, বা বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অবচয়ের ইংরেজিটা আমরা জেনে নেব এখান থেকে। ডেপ্রিসিয়েশন মানে অপচয়, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। দেখো 7,000 টাকা। এই অবচয়টাকে চলতি বছরে আমি কোথায় হিসাবে নিয়ে নেব? একটু আগে আমি যে কথাটা তোমাদের স্মরণ করে দিয়েছি, যে এই অবচয়টাকে প্রত্যেক বছর আয় বিবরণীতে ডেবিট দিকে অর্থাৎ খরচের দিকে সমন্বয় করা হয়। তাহলে দেখো আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অর্থাৎ কতটুকু অবচয় ছিল 7,000 টাকা, তো কতটুকু সমন্বয় করলাম আয় সারাংশতে 7,000 টাকা। ঠিক আছে। এরপর এই যে তিনটা জাবেদা, যদি ওই সালে আর কোনো
যে কয় বছর করতে বলবে, যদি নতুন কোনো সম্পত্তি ক্রয় না করে তাহলে এই হিসাবটা বাদ দিলে যতটুকু থাকে সেইটুকু হবে পরের বছর। দেখো তাহলে কেমন 2019 ডিসেম্বর 31, দেখো এখানে কিন্তু জানুয়ারি নাই, কারণ 2019 সালে জানুয়ারিতে কোনো নতুন সম্পত্তি সে ক্রয় করে নাই, এই কারণে সরাসরি 31 ডিসেম্বর কি হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা 7000। কেন 7000 হলো? ওই যে বলা ছিল আমার সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি বা সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় একই থাকে। যাই হোক, তাহলে প্রথম বছর ছিল কত 7000, তাহলে দ্বিতীয় বছর হবে কত 7000 হয়ে গেল। এরপর অবচয়টা কোথায় যাবে? আয় সারাংশ, অর্থাৎ আয় বিবরণীতে ডেবিট দিবে, তাহলে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এই হলো আমার জাবেদা। যদি প্রথম 3 বছরের জাবেদা করো তাহলে এর পরেও কিন্তু এই দুইটা জাবেদা হবে, অর্থাৎ 2020 সালেও এই দুইটা জাবেদা এই একই টাকা থাকে। এটা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি, প্রত্যেক বছরে একই হারে অবচয় হবে। তো এই হলো কিন্তু আমার ক্ষয়ের জাবেদা। তা আমরা জানি ক্ষতে আমরা 4 নম্বরের কাজ করে থাকি, এইটুকু কিন্তু আমার 4 নম্বরের কাজ। এবার দেখো আমাদের গতে বলা হয়েছে যে প্রথম 2 বছরের অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো, অর্থাৎ অবচয়ের একটা খতিয়ান তৈরি করো আর পুঞ্জীভূত অবচয়ের একটা খতিয়ান তৈরি করো। তাহলে অবচয় হিসাবে খতিয়ান দেখো আমি এখানে টি ছকে করেছি, অর্থাৎ সনাতন পদ্ধতিতে তুমি এখানে চলমান জেরে করতে পারো। আমি এখানে টি ছকে করেছি, দেখো অবচয় হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, উপরে লিখলাম ডেবিট ক্রেডিট। আমার জাবেদায় যেখানে যেখানে অবচয় আছে তার খতিয়ান করব। এখানে একটু খেয়াল করবা, তুমি যেন আবার মনে না করো যে অবচয় হিসাব এটা আবার কোন জায়গাতে নিয়ে আসবে, তোমার জাবেদায় চলে যাবে। আর যে অঙ্কে তোমার জাবেদা করতে বলবে না সেখানে মনে মনে জাবেদা করে নিবা, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে দেখো এখানে 31 ডিসেম্বর তারিখে অবচয় হিসাব আছে আর পুঞ্জীভূত অবচয়। তাহলে ডিসেম্বর 31 দেখেছো, পুঞ্জীভূত অবচয় 7000। এই সালে আর কোথাও অবচয় নাই, আছে কোথায়? হ্যাঁ, অনেকটাই আছে, অর্থাৎ আয় সারাংশ। তাহলে পরে কি লিখলাম 31 ডিসেম্বর আয় সারাংশ। দেখো এখানেও 7000, এখানেও 7000, দুই দিকে মিলে গেল, অর্থাৎ যতটুকু আমি খরচ হিসাবে চলতি বছরে ধার্য করেছিলাম, মানে অনুমান করেছিলাম, ততটুকুই আমি আয় বিবরণীতে ডেবিট করে সমন্বয় করেছি। এই অবচয় হিসাব করার সময় কখনো কিন্তু কোনো ব্যালেন্স সে বছর থাকবে না। হ্যালো, এরপর দেখো 2019 সাল ওই যথারীতি দেখো অবচয় হিসাব আছে ডেবিট, তাহলে পুঞ্জীভূত অবচয় 7000 আর আয় সারাংশ অবচয়, তাহলে আয় সারাংশ 7000। দেখো দুই দিকে মিলে গেছে। এই কিন্তু আমার অবচয় হিসাব কোন জায়গা নিয়ে করলাম? এই জাবেদার ভিতর, অর্থাৎ 2018 সালে যেখানে যেখানে অবচয় ছিল সেইটাকে নিয়েছি। আবার ঠিক 19 সালেও একই রকম যেখানে যেখানে অবচয় ছিল সেইটাকে নিয়েছি, তাহলে দুই দিকে মিলে গেছে। এই হলো আমার অবচয় হিসাব। এরপরে বলেছে কি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত মানে কি? জমায় জমায় রাখা, অর্থাৎ এই বছরের যে অবচয় হিসাবকে আমি ডেবিট করেছি সেই টাকাটা এই বছর খরচ হবে এমন কোনো কথা না, এটা অনুমান সিদ্ধ। অবচয়টা অনুমান সিদ্ধ ধার্য করা হয়, তাহলে সেই টাকাটা আমার খরচ হয় নাই, কিন্তু আমি জমায় রেখেছি। এই স্থায়ী সম্পত্তির অবচয়টা কেন ধরা হয়? ধরো এই আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটার দাম 1000 টাকা। এখন যে মানের কাঠ দিয়ে এই টেবিলটা আমি তৈরি করেছি তাতে ধারণা যে এটা 10 বছর পর্যন্ত চলবে, তাহলে ওই 1000 টাকাকে
10 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছর কত হয়? 100 টাকা। তাহলে প্রতি বছরে যদি 100 টাকা করে আমি আলাদা একটা জায়গায় সঞ্চয় করে রাখি, তাহলে 10 বছর পর যখন আমার ওই টেবিলটা কারবারের প্রয়োজনে ক্রয় করা লাগবে, তখন 1000 টাকা আমি খুব সহজে কারবার থেকে নিয়ে ওই স্থায়ী সম্পত্তিটা ক্রয় করতে পারবো। ঠিক আছে? যাই হোক, দেখো পুঞ্জীভূত অবস্থায় ওই একই ঘর। তাহলে এখানে দেখো পুঞ্জীভূত অবস্থায় আছে ডিসেম্বর 31, তাহলে কি অবশ্যই হিসাব 7000। এখানে আর কোথাও পুঞ্জীভূত অবস্থায় নাই 18 সালে, তাহলে ওইটাই হয়ে গেল ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত স্থানান্তরিত হইবে। দেখো 7000, তাহলে ব্যালেন্স সিডি হইছে কত? 18 ডিসেম্বর 31। তাহলে সিডি হইল, এটা বিডি হবে 2019 সালের জানুয়ারি 1, ব্যালেন্স বিডি 7000। এবার দেখো 2019 সালের পুঞ্জীভূত অবস্থায় ছিল কত? 7000। তাহলে লিখলাম ডিসেম্বর 31 অবস্থায় 7000, তাহলে 7 14000 হলো। আর এদিকে কিছু নাই, তাহলে এদিকে ব্যালেন্স সিডি হলো 14000। যেহেতু ব্যালেন্স সিডি, তাহলে আমরা পরবর্তী সালের প্রথম দিনে ওইটা হয়ে যাবে ব্যালেন্স সিডি, অথবা এই তারিখের পরের তারিখ। এই তারিখটা হবে 31 ডিসেম্বর 2019। তাহলে পরের তারিখটা কত হবে? 2020 জানুয়ারি 1। তাহলে 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিল 14000। অর্থাৎ 2 বছর শেষে ওই সম্পত্তির যে অবচয় ধার্য করা হয়েছিল বার্ষিক 7000 টাকা করে, 2 বছর শেষে আমার কারবারে ওই সম্পত্তির জন্য 14000 টাকা সঞ্চয় আছে। অর্থাৎ যখন ওই সম্পত্তিটা প্রতিস্থাপন করা লাগবে বা ক্রয় করা লাগবে, তখন এই যে টাকা সঞ্চয়, এই টাকা দিয়ে আমি ওই যন্ত্রপাতিটা ক্রয় করতে পারবো। তাহলে এই হচ্ছে আমার অবচয়। এটা কিন্তু দৃশ্যমান। তোমরা দেখবা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান। তা আমরা যে জায়গাটুকু নিয়ে কথা বললাম এটি হলো দৃশ্যমান। আর অদৃশ্যমান হইলে কি হতো? সুনাম হইতো, পেটেন্ট হইতো, গ্রন্থসত্ত্ব হইতো, ইত্যাদি হইতো। তাহলে আমরা সেদিকে গেলাম না, আমরা শুধু দৃশ্যমান নিয়ে এই আলোচনা করলাম। তো এই হলো আজকে আমাদের অবচয়ের প্রাথমিক যে ধারণা, এবং তার উপর ভিত্তি করে স্থির কিস্তি পদ্ধতিতে আমরা একটা অঙ্ক আজকে করলাম। তো আশা করি তোমরা ভালো থাকবে এবং তোমাদের যে সংগ্রহে যে বই আছে সে বই থেকে চেষ্টা করবে আরও অঙ্ক করার জন্য। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ আমরা কিন্তু এখনও একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, যেটা এখন আমাদের দেশে আরও বেশি ভয়াবহ। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ।